ওয়ান ইন্ডিয়া বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নতুন করে মাঠে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে থাকেন, কথা বলেন, কাছে যান, এখন প্রার্থী হয়েছেন, মানুষের পালস কি বলছে? দেখুন, মানুষ নরেন্দ্র মোদীকে চাইছেন, মানুষ চোরেদের বিরুদ্ধে লড়তে চাইছে, সন্দেশখালির ঘটনার প্রতিবাদ করতে চাইছে। মানুষের যে অভূতপূর্ব সাড়া আমি দেখেছি। আজকেই যে অঞ্চলটা দিয়ে ঘুরেছি, পুরো উত্তর দমদমে প্রচুর জায়গা গলিতে গলিতেই প্রায় ঘোরা হয়েছে। এমন কোনো গলি পাইনি, এমন কোনো রাস্তা পাইনি যেখানে ঘর থেকে বেরিয়ে এসে মেয়েরা, পুরুষ, তারা এসে হাত মিলিয়েছেন, ভোট দেবো বলছেন, এবার আসতে হবে বলছেন। এটা ভাবা যায় না। এটা মানুষের কিন্তু মোদিজির ওপরে একটা অগাধ আস্থা, এটা প্রকাশ পাচ্ছে। একটা বিষয় হচ্ছে, মানে কোন কোন ইস্যুগুলোকে আপনি সামনে রেখে, কারণ এই দমদম অঞ্চলে অনেকগুলো ইস্যু আছে। না, দমদমের ইস্যু দেখুন, দমদমের তো অনুন্নয়নটা একটা ইস্যু। কারণ দমদমের একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষ পানীয় জল পায় না। দমদমের একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষ বর্ষাকালে জমা জলের তলায় চলে যায়। দমদমে একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষের ডেঙ্গুর সময় মারাত্মক সমস্যা, কারণ যেহেতু জল জমে। দমদমের একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষের, বিশেষ করে পানিহাটি যেখানে বসে আছে, এখানকার মানুষের সবথেকে বড় সমস্যা হচ্ছে আবর্জনা। আপনি যদি পানিহাটির কোনো রাস্তা দিয়ে ঘোরেন, দেখবেন আবর্জনা স্তূপে ভরা। বাচ্চা ছেলে মেয়েগুলো সকালে স্কুলে যায় নাক টিপে, মানে এইরকম পরিস্থিতি। এগুলো তো আছে। এর সঙ্গে যে সমস্যাগুলো হচ্ছে, দমদম ব্যারাকপুর তো শিল্পাঞ্চল, গঙ্গার এপার আর ওপার দুপারই শিল্পাঞ্চল। শিল্পের মৃত্যু শুরু হয়েছিল জ্যোতিবাবুর আমলে, বামফ্রন্টের আমলে। পুরো দাহকার্য সম্পন্ন করে শ্রাদ্ধ ঘটিয়ে দিলেন এরা। মানে তখন থেকে মৃত্যু শুরু হয়েছিল, এরা দাহ কাজ করিয়ে দিয়ে শ্রাদ্ধ করিয়ে দিলেন। কারণ কারখানার জমিতে যাতে আর জীবনে কোনো দিন কারখানা না হয়, তার জন্য জ্যোতিবাবু শুরু করেছিলেন পিয়ারলেস নগর দিয়ে। এরা একটার পর একটা সব কারখানার জমিতেই ওই রকম নগর তৈরি করলেন। এবং আমি মনে করি যে, আমার মতে এই যে সরকারটা চলছে, এটা বামফ্রন্ট সরকারই চলছে। ওই দশম, 11, 12 এসব বলতে পারেন, কারণ ষষ্ঠ, সপ্তম, অষ্টম বলছিলেন। এটাও নবম, দশম, 11তম বামফ্রন্টই চলছে। কারণ বামফ্রন্টের যতগুলো ভাইসেস, যতগুলো খারাপ কাজ, সবটাই মমতা ব্যানার্জি অনেক বেশি করে নিয়েছে। অনিতা দেওয়ানের পরে জ্যোতিবাবু বলেছিলেন ছোট ঘটনা, সামান্য ঘটনা। এখানেও ঠিক মুখ্যমন্ত্রী দেখছি, যখন আমার হাঁসখালির মেয়েটা ধর্ষিতা হয়ে খুন হলো, ধর্ষিতা মেয়েটার জন্য দুঃখ নেই, ওর চরিত্র নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন। কারণ একদম ডুপ্লিকেট কপি জ্যোতিবাবু, এবং মানে মেয়ে জ্যোতি বোস বলতে পারেন, মহিলা জ্যোতি বোস বলতে পারেন মমতা ব্যানার্জিকে, কোনো ফারাক নেই। আর একটা বড় হচ্ছে, আমাদের এই দমদম লোকসভা কেন্দ্রের এই অঞ্চলটা, মানে বেলঘরিয়া, কামারহাটি, আগরপাড়া, পানিহাটি, সোদপুর, খড়দা, এই অঞ্চলটায় মানুষের দীর্ঘদিনের দাবি মেট্রো রেল হবে। এবং যখন রেলমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তখন মেট্রো রেলের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। দুর্ভাগ্যের বিষয়, সেই মিটিংটা সংগঠিত করেছিলাম আমি ব্যারাকপুরে। সেখানে দাঁড়িয়ে, সেই মঞ্চে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পরপর স্টেশনের নাম বলে দিয়েছিলেন, কিন্তু হলো না মেট্রো হলো না। একটা সেকেন্ডের জন্য সৌগত রায়কে এড়িয়ে বলতে শুনিনি। খড়দার মানুষের একটা দীর্ঘদিনের দাবি হচ্ছে ফ্লাইওভার। 11 বছরের, 15 বছরের সাংসদ, 11 সাল থেকে সরকার, প্রচেষ্টাই হয়। দমদমের মানুষের একটা বাইপাস, আন্ডারপাসের ব্যাপার আছে। এরকম অনেক ইস্যু দমদমের জন্যই আছে। দমদমে এবং শিল্পের জমিতে শিল্প করব, যেসব কারখানা রাজ্য অধিগ্রহণ করলো, কিন্তু কি হলো জানি না, সমস্ত কারখানার মেশিনারি চুরি হয়ে বিক্রি হয়ে গেল, আর লোকে আঙুল তুলল তৃণমূলেরই নেতাদের বিরুদ্ধে। এটা হচ্ছে দমদমের ছবি। এর সঙ্গে আপনার তো চোর তো সব জায়গাতেই সমান। যারা চাকরি চুরি করেছে, তাতে তো দমদমের মানুষ এফেক্টেড। যারা খাবার চুরি করেছে, দমদমের মানুষ এফেক্টেড। মানে গরু চোর, বালি চোর, চাকরি চোর, রেশন চোর, সব চোরগুলোর বিরুদ্ধেই মানুষ লড়তে চাইছে।
আর একটা ইস্যু এবার বেশি করে মায়েদের মনে হয়েছে, সেটা হচ্ছে 500 টাকায় মেরুদণ্ড বিক্রি করা নয়, 500 টাকায় বিবেককে বিক্রি করা নয়, 500 টাকা দিয়ে যারা সন্দেশকারীর মাকে ধর্ষণ করেন তাদের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য। কারণ দমদমের মায়ের কাছে পয়ে 500 নয়, পয়ে পাল্টানো, এটা এসে দাঁড়িয়েছে। 500-র দিকে নজর নেই, এই চোরেদের হটানোর দিকে নজর আছে। দমদম লোকসভা কেন্দ্রটা অনেক বড় একটা লোকসভা কেন্দ্র, সেখানে অনেক ধরনের মানুষের বসবাস, অনেক ধর্মের মানুষ রয়েছে, ভাষাভাষী মানুষ রয়েছে, সেখানে তাদের কাছে কিভাবে পৌঁছাচ্ছে, মানে কৌশলটা কী? মানে না, কৌশল তো কিছু নেই, বিষয়টা হচ্ছে মানুষের সমস্যা তো এক। বাড়িতে জল না পেলে আমার বাড়িতেও যে সমস্যা হচ্ছে, অন্য বাড়িতেও তাই হচ্ছে। জল জমলে আমাকেও হাঁটুর ওপরে প্যান্ট গুটিয়ে হাওয়াই চপ্পল পরে যেতে হয়, রাস্তায় এসে সেই চটিটা পাল্টে একটা চামড়ার চটি পরি, পাটা ধুয়ে হাতে করে জল আনতে হয়। সেটা আমারও যেমন সমস্যা, সেই সমস্যাটা তো সাধারণ যে কোনো ধর্মের যে কোনো এর মানুষেরই তো একই সমস্যা, কোনো অসুবিধে নেই। তাই সমস্যা যখন প্রত্যেকের একই রকম ফেস করছেন, তাই প্রত্যেকটা মানুষই পরিবর্তন চাইছে। এটা তো একটা স্বাভাবিক ঘটনা, এটা তো কোনো ইয়ে নয়। আর একটা বিষয় হচ্ছে যে দেখুন, ভারতবর্ষ আধ্যাত্মিকতার ওপর ভরসা করে বিশ্বাস করে চলতে এত সেই ভারতবর্ষের বুকে আপনার পরিবর্তনের ব্যাপারটা, পরিবর্তনের যে বিষয়টা আছে, সরকারের ভরসা আস্থা যেগুলো ছিল, আমরা দেখেছি আমাদের পুরনো ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়ার একটা চক্রান্ত হয়েছে। নরেন্দ্র মোদী সেই বিশ্বাসটাকে ফিরিয়ে আনছে। তাই যারা আমরা সনাতনী সংস্কৃতিকে বিশ্বাস করি, পুরাতন ভারতবর্ষের সংস্কৃতিকে বিশ্বাস করি, আমাদের কাছে তো নরেন্দ্র মোদীকে ফিরিয়ে আনতেই হবে, আমার আধ্যাত্মিকতার সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য। এটা হচ্ছে। আর আপনি অন্য জাতি ধর্মের মানুষকে বলছেন, নরেন্দ্র মোদীর বিষয়টা হচ্ছে, নরেন্দ্র মোদী লোকে বলে সাম্প্রদায়িক, আমাদের বলে যে আমরা হিন্দুত্ব নিয়ে ভোট করছি, আমরা ধর্মের নামে ভোট করছি। আপনি বলুন তো, যে সত্যি কথা বলতে কি, আমরা যারা বিজেপি করি, আমরা গর্বের সঙ্গে জোর গলায় বলি যে আমরা হিন্দু, এটা বলি। কিন্তু আমরা কথা হচ্ছে, আপনি বলুন তো, যারা ধর্ম মানে না বলে, যারা ধর্ম আপিন নাকি সব বলতো, এবার দেখুন তো সেই সুজন চক্রবর্তী অক্ষয় তৃতীয়ার দিনই নমিনেশন দিতে গেলেন, অন্যদিন ভালো খুঁজে পেলেন না। তার মানে আর মুসলমানদের প্রেম দেখাচ্ছেন বড্ড বেশি। ওরা ধর্মনিরপেক্ষতা প্রমাণ করতে গিয়ে ধর্মতলার মোড়ে গরুর মাংস খায়। বাপের বেটা হলে মোহাম্মদ সেলিমকে নিয়ে নাকোদা মসজিদের উল্টো দিকে শুয়োরের মাংস খেয়ে বলুক আমরা ধর্মনিরপেক্ষ, যদি বাপের বেটা হয় ধর্মনিরপেক্ষ। এই সুডো সেকুলারিজমের বিরুদ্ধেই আমাদের লড়াই। কিন্তু আমার প্রধানমন্ত্রী নিজেকে হিন্দু বলে গর্বিত হলেও যখন 80 কোটির ওপর মানুষকে বিনা পয়সায় রেশন দেন, তখন মুসলমান মায়েরাও পায়। যখন জনধন প্রকল্পে ওই করোনার সময় প্রত্যেকটা অ্যাকাউন্টে টাকা ঢোকে, তখন মুসলমান মায়ের অ্যাকাউন্টেও ঢোকে। যখন ভ্যাকসিন দিয়ে আমাদের রক্ষা করেন, তখন মুসলমান মা, মুসলমান ভাইদেরও ভ্যাকসিন জোটে। যখন কৃষকদের টাকা দেন কিষাণ নিধি প্রকল্পে, তখন শুধু হিন্দুরা পান না, সবাই পান। যখন আবাস যোজনায় বাড়ির ছাদ তৈরি হয়, তখন শুধু হিন্দুদের বাড়ির ছাদ হয় না, সব জাতির সব ধর্মেরই হয়। তাই আমরা যেটা বলি, আমার প্রধানমন্ত্রী যেটা বলেন, সবকা বিকাশ সবকা আস্থা, সেটা সবটাই প্রধানমন্ত্রী মেনে চলেন, প্রধানমন্ত্রী করেন। এটাই হচ্ছে আমাদের সঙ্গে অন্যের ফারাক। প্রশ্ন আপনি বারবার বলছিলেন যে এখানকার অনেকগুলো সমস্যার কথা উঠেছিল। এখানে আরও একটা বড় সমস্যা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। এখানে বড় কিন্তু সে অর্থে কোনো হাসপাতাল বা নার্সিংহোম নেই। এই বিষয়টাকে না, পশ্চিমবাংলার স্বাস্থ্য পরিষেবা অবস্থা তো স্বাস্থ্যমন্ত্রীর মতনই হয়ে আছে। পশ্চিমবাংলার কোন জায়গাটায় স্বাস্থ্য পরিষেবা ভালো? কতগুলো প্রাইভেট হসপিটাল আছে,
আর আজকে পুরোপুরি চালু না হওয়াতেও মানুষের ঢল নামছে এইমসে, কারণ মানুষ আস্থা রাখতে পারছে না সরকারের হসপিটালগুলোতে, যারাই সুযোগ পাচ্ছে চলে যাচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা পশ্চিমবাংলায় তো ভীষণ করুণ। আজকে এত হসপিটাল এত তৈরি হয়েছে, এত মেডিকেল কলেজ তৈরি হয়েছে, কিন্তু বাংলার বাইরে যাবার সংখ্যাটা তো কমেনি। এবং আপনি এই অঞ্চলে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায় তো চালু হয়ে গেছে একটা মেডিকেল কলেজ, তার নাম সাগর দত্ত। আর বারাসাতটা তৈরি হচ্ছে, আর একটা হচ্ছে বসিরহাটের মধ্যে একটা হতে পারে। তা আমার কথা হচ্ছে যে সাগর দত্ত হসপিটালে সমস্ত বিভাগ চালু হয়েছে। সাগর দত্ত হসপিটালে সব বিভাগের ডাক্তার পাওয়া যায়। সাগর দত্ত হসপিটাল যদি মেডিকেল কলেজ হয়, সেখান থেকে রেফার হয় কেন রোগী? সাগর দত্ত যদি সত্যিকারের মেডিকেল কলেজ হতো, সাগর দত্ত যদি রেফারটাকে বন্ধ করতো, তাহলে তো এই জেলার প্রবলেম হতো না। পশ্চিমবাংলায় কিছু নীল সাদা বাড়ি হয়েছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে পশ্চিমবাংলায় স্বাস্থ্য ব্যবস্থার কীরকম পরিণতি জানেন? নন্দীগ্রামে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল আছে, সুন্দর বাড়ি সুন্দর কিছু, যিনি করেছেন তারই আস্থা নেই। যখন ওই পায়ে লাগলো, নাটকটা করলেন, তিনি তার হাসপাতালে পায়ের চিকিৎসা করতে গেলেন না। ওখান থেকে 100-200 কিলোমিটার এসে পিজি হাসপাতালে চিকিৎসা করতে এলেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পরিস্থিতি এমন যে হেলিকপ্টারে উঠতে গিয়ে পিসিমণির পায়ে লাগলো, পিসিমণি ওখান থেকে যা খেটে হেলিকপ্টারে উঠলেন সব হলেন, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তার চিকিৎসা করার তিনি সাহস পেলেন না, সেই পিজি। এর দুটো কারণ হতে পারে, যে আমার কিছুই হয়নি, পিজির ডাক্তাররা বসম্পদ আছে, তাকে চিকিৎসা করে নাটক করবে, আছে ওখানকার ডাক্তাররা করবে না, ভয় আছে, এটা হতে পারে। নাহলে ওখানকার কোনো চিকিৎসার ব্যবস্থাই নেই, তাই ছুটে আসতে হচ্ছে এখানে। নিজের তৈরি হাসপাতালের ডাক্তারের উপর নিজের আস্থা নেই, তাহলে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা কি, বাংলার মানুষ তো বুঝতেই পারছে। একদম শেষ প্রশ্ন, এই দমদম লোকসভা কেন্দ্রে একদম বাম দুর্গ একটা সময় ছিল, সেখানে তপন শিকদার পদ্মফুল ফুটিয়েছিলেন। শিলভদ্র দত্ত কি সেই পদ্মফুল? না, দুর্গ তো থাকে না। দেখুন, দুর্গ বলে কোনো কথা থাকে না। মানুষ বামেদের ভোট দিয়েছেন, জিতিয়েছেন। 84 সালে সেই দুর্গেই কংগ্রেসের আশুতোষ রায় জিতেছিলেন, তারপর হেরেছেন। 1998 এবং 99 2 বছর এখানে তপন শিকদার জিতেছে। তপন শিকদারের কাজে এলাকার মানুষ ভীষণ খুশি ছিলেন। কিন্তু 2004 সালের নির্বাচনে, 99-এর পর 2004 সালের নির্বাচনে তপনবাবু অত্যন্ত অসুস্থ ছিলেন, এবং নির্বাচনের পরে তিনি দেহত্যাগ করেন, মানে চলে যান। তা তপনদার সেই সময় ভোটে সেই লড়াই করার অবস্থাটা ছিল না, লড়তে পারেননি। কিন্তু দমদমের মানুষ যখন যেখানে পরিবর্তন চেয়েছেন, পরিবর্তন করেছেন। আবার 2009 সালে আবার তৃণমূলকে এনেছেন। তাই ওইসব দুর্গ এসবগুলো কথা নয়। দমদমের রাজনৈতিক সচেতন মানুষ যখন যেটা ভালো বুঝেছেন, করেছেন। এবং এবারের নির্বাচনেও মানুষের মন থেকে এটা বলছি, আবার মানুষ পরিবর্তন করবে, বিজেপিকে বলবে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে একটা সিন্ডিকেট দৌরাত্ম্য রয়েছে। আপনি জল নিকাশি যেরকম বলছিলেন, একটা বড় সমস্যা, এখানে সিন্ডিকেট একটা খুব বড় সমস্যা এই অঞ্চলে। সিন্ডিকেট দৌরাত্ম্য, সেটাকে কিভাবে সামলাবে? না, সিন্ডিকেটের দৌরাত্ম্য শুধু বাড়ি তৈরি সিন্ডিকেট নয়। গত পরশুদিন একটা স্কুল তৈরি হচ্ছে কল্যাণী রোডের ধারে। সেই স্কুলের জমিতে কোন সিন্ডিকেট মাটি ফেলবে? মানে ওখানকার তৃণমূলের নেতার সিন্ডিকেট না উপপ্রধানের সিন্ডিকেট, সেই নিয়ে মারামারি হয়, মোয়াবাজি। এখানে আপনি যদি বাড়ি করতে আসেন, একটা দমদমে একটা অদ্ভুত ব্যাপার আছে জানেন তো। দমদমে তৃণমূলেরই এক কাউন্সিলর আমাকে বলছিলেন যে দমদমে আমাদের টাকা কিভাবে উঠে জানো? এলাম কী করে? বলল প্রতি ইটে 2 টাকা। এলাম ইটা তো গোনো কী করে? এলাম ইট গোনো কী করে? বললো না, ইট গোনা হয়, ওই এক একটা লরি আসে,
সে লরিতে কত ইট, তাই কত লরি এলো সেটাকে গুণ করলে অত ইট, প্রতি ইটে কাউন্সিলরের 2 টাকা। এখানে ইট গুণে টাকা নেয় বাড়ি তৈরির সময়। তো এখানকার সিন্ডিকেট শুধুমাত্র প্রমোটিংয়ের সিন্ডিকেট নয়, এখানকার সিন্ডিকেট সবেতেই সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটের নেতার নামই তো সৌগত রায়। যারা যারা সিন্ডিকেট চালান তাদের প্রত্যেকের সঙ্গে সৌগত বাবুর যোগাযোগ ভালো, সম্পর্ক ভালো। তাই সৌগত বাবু দমদমের মানুষের জন্য তো আসেন না, ওই সিন্ডিকেটেরই কারো তৈরি করা সুইমিং পুলে হাফ প্যান্ট পরে সৌগত বাবু সাঁতার কাটেন। এটা হচ্ছে। আর এই সিন্ডিকেট দূর করবো কি করে বলছেন তো, যদি পুলিশকে পুলিশের কাজ করতে দেয়া হয়, যদি আইন শৃঙ্খলা সঠিক হয়। দেখুন, আমি সিন্ডিকেটের বিরুদ্ধে নই। আমি বিরুদ্ধে নই বলতে, যদি বেকার ছেলেরা ইট সাপ্লাই দেয়, বেকার ছেলেরা বালি সাপ্লাই দেয়, এটা কোনো অন্যায় নয়, আমি ওটা বলছি না। কিন্তু সিন্ডিকেটের নামে যে জুলুমবাজি, একটা সাধারণ মানুষ 2 কাঠা জমির উপর বাড়ি করতে যাবে, সেই বাড়িতে আমার কাছ থেকে মাল নিতে হবে 4 গুণ দামে মাল নিতে হবে, এর বিরুদ্ধে হচ্ছে লড়াই। যদি কয়েকটা বেকার ছেলে বলে যে দরে বাজারে পাওয়া যায় সেই স্ট্যান্ডার্ডে সেই মাল যদি সেই দরে দেয়, সাপ্লাই দেয়, এটা তো অন্যায় নয়। কিন্তু আমার কথা হচ্ছে, সিন্ডিকেটের নামে যদি কেউ এ কাজটা করে দেখার যে টাকা জোর করে নেব মানুষের ওপর, সেটা বন্ধ করা যায় যদি শাসনটা করা হয়। আর যদি আপনি সৎ থাকেন, আপনি নিজে টাকা চুরি করবেন, পরকে চোরকে কী করে বলবেন থামানো? আপনি 2 লক্ষ টাকা হাতে নিয়ে নাচতে নাচতে বলছেন হিউজ মানি, হিউজ মানি, ঘুষের টাকা হওয়া সত্ত্বেও আপনি তারপর জিজ্ঞেস করছেন কে আপনি, কেন টাকা দিলেন? আপনি যদি ঘুষখোর হন, তাহলে অন্য ঘুষখোরের বিরুদ্ধে আপনি কি আওয়াজ দেবেন? তা দিতে পারেননি। যদি ব্যক্তিগতভাবে আপনি সৎ হন, তাহলে সব কিছু এইগুলোকে দূর করা যায়, চেষ্টা করা যায়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বলছিলেন যে এই অঞ্চলে প্রচুর কলকারখানা আছে, সেই কলকারখানার জমিগুলো এখন বেহাত হয়ে যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে বড় বড় আবাসন তৈরি হচ্ছে এবং বিভিন্ন ধরনের কাজকর্ম চলছে। এটা একটা বিগ চ্যালেঞ্জ, আপনি বারবার সোচ্চার হয়েছেন। এখন এই বিষয়টাকে কীভাবে এইটা দেখুন, এটা একটা বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হবে। প্রমোটিং হচ্ছে, মানুষ বাড়ি কিনছে, আমি তারও বিরোধী নই। কারখানার জমিতে কারখানা হলে বেকার লোকেরা চাকরি পায়, এটাই সবথেকে বড় ব্যাপার। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি বাড়ি তৈরি করছেন, আপনি একটা জিনিস ভেবে দেখুন, লোকের চাকরি পাওয়া ছেড়ে দিন, বেকার যুবকদের কাজ পাওয়া ছেড়ে দিন, কারখানার জমিতে কারখানার দরকার নেই, প্রমোটিং হচ্ছে, মেনে নিন, সব ঠিক আছে। কিন্তু একটা জিনিস ফলো করবেন, এই যে বড় বড় হাউজিং হচ্ছে না, এদের পানীয় জল দেবার ক্ষমতা পৌরসভার নেই, দিচ্ছে না। এই বড় বড় হাউজিং, এক একটা হাউজিং যেমন গোদরেজ প্রকৃতি, কতশো ফ্ল্যাট, কয়েক হাজার, 2,500 ফ্ল্যাট। এখন এইরকম সমস্ত ফ্ল্যাটের মানুষের জলটাকে সরবরাহ করতে হচ্ছে মাটির তলা থেকে জল তুলে। আপনি ভাবতে পারছেন দমদমের ভবিষ্যৎ কি? প্রকৃতির সঙ্গে কি খেলা খেলা হচ্ছে আজকে? বিষয়টা হচ্ছে শুধুমাত্র টাকা চুরি নয়, শুধুমাত্র কারখানার জমিতে হচ্ছে, প্রমোটিং হচ্ছে, সেটা নয়। এটা হচ্ছে করতে গিয়ে এদের অপদার্থতায় আমরা যেটা করে দিচ্ছি, আমাদের প্রজন্ম তো শেষ হয়ে যাবে, আমরা কতদিন। কিন্তু আগামী প্রজন্ম, তাদের জন্য আমরা তো দুর্ভিক্ষ রেখে যাচ্ছি সামনে, এটা কেউ ভাবছে না। আসল পরিবেশের যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা একটা, আমরা ভেবেছিলাম যে একজন অধ্যাপক, বিজ্ঞানের অধ্যাপক, তিনি নিশ্চয়ই বিজ্ঞানটা বুঝবেন। আমরা বুঝলাম তিনি একটাই বোঝেন, তিনি কমার্সটাই বোঝেন, বিজ্ঞানটা বোঝেন না, টাকাটাই বোঝেন। তাই 2 লক্ষ টাকা নিয়ে আনন্দ করেন। তাই এটার পরিবর্তনের দরকার আছে। এই পাশাপাশি যে এখন যে সাম্প্রতিক শিক্ষা দুর্নীতি বা রাশিয়ান দুর্নীতি আমি বারবার বলছেন, আপনি প্রচার করছেন, মানুষের ফিডব্যাক কী পাচ্ছেন? মানুষের ফিডব্যাক দেখুন, এখন অবধি আমি যা ভেবেছি, যা দেখেছি, যদি আমার ভাবনা ভুল না হয়, যদি আমার চোখ ভুল না করে, মানুষের চোখে মুখে যে পরিবর্তনের ছবি, হাসি দেখেছি, মানে এটা মানুষ ঠিক করেই রেখেছে যে পরিবর্তন করবি, চোরেদের বিরুদ্ধে আওয়াজ তুলবি, এটা প্রকাশ হয়ে গেছে।
এখন নির্বাচন কমিশন যদি ভোটের দিনটা ঠিক কাজ করে, মানুষ যদি মানুষের ভোটটা দিতে যায়, যদি বেশি করে ওপর থেকে দ্বিজেন ব্যানার্জিরা ভোট দিতে না আসতে পারে, দমদমে সৌগত রায়ের অপসারণটা লেখা হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে পুরসভা বা বিধানসভাগুলো প্রত্যেকটাই তৃণমূলের এই মুহূর্তে দখলে রয়েছে, সেটা কি শিল্পত্বদের কাছে একটু হলেও কঠিন? না, তৃণমূলের সবাই কি সৌগত রায় জিতুক চাইছেন? প্রশ্নটা তো লুকিয়ে আছে ওখানটা। তৃণমূলের সবাই কি মনে প্রাণে চাইছে যে সৌগতবাবু জিতুক? কারণ তৃণমূলের সবাই তো চোর নয়, সবাই তো দুর্নীতিগ্রস্ত নয়। তারাও তো দেখছেন তার ভাইটা চাকরি পায়নি, কিন্তু পাশের বাড়ির ফেল করা ছেলেটা টাকা দিয়ে চাকরি পেয়েছে। এটা তো তাদের মনেও লাগছে, তাদের মনেও প্রশ্ন জোগাচ্ছে। তারা তো দেখছে যে আমার মা বাড়ির ছাদটা পায়নি, আমার মা ফাটা ছাদ দিয়ে চাঁদ দেখছে, আর পাশের বাড়ির নেতা তার গোয়ালঘর তৈরি করছে, এটা দেখছে তারা। তাই এটা তো তাদেরও পরিবর্তনের ইচ্ছে এসেছে। তার জন্যই তো প্রচুর তৃণমূলের, আমার মনে হয় সব কটা পুরসভারই কিছু কিছু কাউন্সিলর সবাই তো যোগাযোগ করছে। তাদের তো কথা হচ্ছে, দাদা ভয়ে বেরোতে পারছি না, ভয়ে যেতে পারছি না, আমাদের যা হচ্ছে এখন এই অবস্থায়, কিন্তু তোমার জেতাটা অবশ্যই দরকার। হ্যাঁ, নিশ্চয়ই তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের নেতা প্রচুর। আমি মানে বলতে থাকলে শুরু করলে তো অভিষেক ব্যানার্জি বলেছিল দরজা খুলে দিলে পরে বিজেপিটা উঠে যাবে, কিন্তু আমি তো ভোট করতে গিয়ে দেখছি তৃণমূল পার্টিটাই থাকবে না যদি আমি দরজা খুলি। আমার দল যদি দরজা খোলে তাহলে তৃণমূল পার্টিটাই থাকবে না। বুঝবে না কত নেতা কোনখান দিয়ে কোথা দিয়ে চলে যাচ্ছে। এটাই তো অবস্থা। তৃণমূলের নিজের ঘর আগে নিজে সামলা। তৃণমূলের লোকই চাইছে না যে বিজেপির শিলভদ্র দত্ত মানে হেরে যাক, তারা চাইছে সৌগত রায় হারুক, শিলভদ্র দত্ত জিতুক। এটাই তো হয়েছে। দল তৃণমূলের অসন্তোষ শিলভদ্র দত্তর কাছে +পয়েন্ট। না, +পয়েন্ট -পয়েন্ট নয়, আমি প্লাস মাইনাসে বিশ্বাস করছি না। আমি বলছি এটা হওয়াটাই স্বাভাবিক। দেখুন, সিপিএমের যদি সত্যিকারের সৎকর্মী হয়, সে যদি চোরেদের বিরুদ্ধে লড়তে চায়, বাংলাকে চোরমুক্ত করতে চায়, সে বিজেপির বিরুদ্ধে লড়বে, স্বাভাবিক। বিজেপির সঙ্গে তৃণমূলে এই সিপিএমের একটা নীতিগত লড়াই থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু তার তো প্রথম এবং প্রধান টার্গেট হবে আগে ভাই নিজের সন্তানকে নিজেকে বাঁচায়, তাই চোরেদের বাংলা থেকে হটায়। তাই এবারকার নির্বাচনে সে যদি বিজেপিকে পদ্মে ভোট দেয়, বিজেপিকে নয় পদ্মফুলে ভোট দিয়ে চোরেদের বিরুদ্ধে লড়াই করে, সেটা কি অন্যায় নাকি? সেটা দল বিরোধিতা নয়, সেটা হচ্ছে কারণ বাংলাকে বাঁচাতে গেলে চোরেদের আগে হটাতে হবে। সুজনবাবুদের অ্যাক্টিভিটিসটা চোরেদের বিরুদ্ধে লড়াইয়ের অ্যাক্টিভিটিস নয়। সুজনবাবু এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে চোর বলেন, দুর্নীতিগ্রস্ত বলেন, অভিষেককে চোর বলেন, বিজেপির সঙ্গে দিদি মোদির সেটিংয়ের কথা বলে উনি চলেন। কিন্তু আপনি বলুন তো, সীতারাম ইয়েচুরি যদি মমতা ব্যানার্জি চোর হন, এটা আপনি কনফার্ম হন, তাহলে বাংলার চোর দিল্লিতে গিয়ে সৎ হয়ে যায় কি করে? বাংলায় যে চোর, যে চোরেদের রানী, সে দিল্লিতে গিয়ে ভালো রানী হয় কি করে? তার মানে এটাই হচ্ছে ওদের চোর। নরেন্দ্র মোদীকে হারাতে গিয়ে সব চোর এক হচ্ছে। আর এখানে যেটা সৌগত রায়ের বিরুদ্ধে লড়াই করে সিপিএম যে ছবিটা দেখাচ্ছে, এটা জোটেরই ছবি, এটা হারানোর ছবি নয়। কারণ দন্তাস্ব, সৌগতর দন্তাস্ব আর সুমনের দন্তাস্ব একই হাতের লেখা, এটা দেয়ালে বোঝা যাচ্ছে। এবং আমাকেও লোকে দাঁড়িয়ে বলছে যে সুজন হচ্ছে আসলে সৌগতর ড্যামি ক্যান্ডিডেট, কারণ হারাতে এসেছে। লড়াইটা তো ত্রিমুখী লড়াই। লড়াই ত্রিমুখী হবে কেন? লড়াইটা হচ্ছে ত্রিমুখী লড়াই না, লড়াইটা হচ্ছে অরিজিনাল প্রার্থী আর ড্যামি প্রার্থীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী, তৃণমূলের প্রার্থী এবং তার ড্যামি প্রার্থী। এরকম অনেক ড্যামি আছে তো, সেরকম সুজন চক্রবর্তীও একটা ড্যামি, পরিচিত ড্যামি। তার সঙ্গে বিজেপির লড়াইটা একদম ডাইরেক্ট, ভাগ নেই। ড্যামি প্রার্থী এসছেন, যদি কিছু ভোট পাই, আমরা তো চেষ্টা করি যে ড্যামি দিয়ে অনেকে, যেমন বরানগরে করা হয়েছে, আরেকটা সজল ঘোষকে করতে খুঁজে এনে তৃণমূল দাঁড় করে, যদি সজল ঘোষের কিছু ভোট কাটে,
এরকম ড্যামি সবাই দাঁড় করায়। তা সেই রকম ড্যামি তো সুজন চক্রবর্তী হচ্ছে সৌগত রায়ের ড্যামি। যতটুকু ভোট কেটে দিতে পারবেন সৌগত রায় ততটা হয়তো ভাবছেন যে বোধহয় জিতে যাবে, কিন্তু হবে না। ড্যামিও ভোট পাবে না, ড্যামির আসলও ভোট পাবে না। আর আপনি বরানগরে কথা বললেন, তাপস রায় বিজেপিতে এসছে, সেখানে কি বরানগর একটুখানি হলেও স্ট্রং সাপোর্ট দেবে শিল্পত্র তাপস রায় বিজেপিতে এসছে। তাপস রায় অভিজ্ঞ নেতা। তাপস রায় আমাদেরও লিডার ছিলেন। আমরা যখন ছাত্র রাজনীতি করতাম তখন তাপস রায় আমাদের নেতা ছিলেন। তাপসদা এতদিন কি করে তৃণমূল করলো এটা আমি তাপসদাকে প্রশ্ন করেছিলাম যে তোমার তো আরও আগে আসা উচিত ছিল। তাপসদা আসাতে এলাকায় দলের নিশ্চয়ই একজন ভালো মানুষ, ভালো লিডার, অভিজ্ঞ নেতা এসছেন, দলের ভালো হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে মানে বরানগরের লোক কেন ভোট দেবেন বলুন তো? সিনেমা আর্টিস্ট দাঁড়িয়েছে, রাজনীতির সঙ্গে যার কোনো যোগাযোগই নেই, রাজনীতির কোনো ব্যাপারই নেই, রাস্তায় দৌড়চ্ছে। আর এখনকার সিনেমা আর্টিস্টদের মুশকিল হয়েছে, তাদের তো এমনি কোনো সিনেমা নেই। সায়ন্তিকার কোন বইটা ভালো হয়েছে, পুরস্কার পেয়েছে, কেউ নাম জানে না। এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় সাহিত্যিকার সেরা বইয়ের নাম কি, কেউ বলতে পারবে না। তা এই সমস্ত আর্টিস্টগুলো বাঁচার জন্য, নিজেদের ইয়ে বজায় রাখার জন্য এখানে দাঁড়াতে এসছে। তা তাকে কেন ভোট দেবে? রাজনৈতিক ব্যক্তিত্বকে ভোট দেবে। আর একটা লোক নিশ্চয়ই সিপিএমের যিনি দাঁড়িয়েছিলেন তিনি ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বরানগরের ছিলেন। কিন্তু মুশকিল হচ্ছে দেখুন, উনি প্রমাণ করে দিয়েছেন উনিও ড্যামি। কারণ না হলে পরে আমার সঙ্গে সৌজন্যতার খাতিরে আমার সঙ্গে আমার উল্টো দিকের প্রার্থীর দেখা হতে পারে। সিনিয়র হলে আমি পায়ার দিয়ে নমস্কার করতে পারি, জুনিয়র হলে ভালোভাবে করতে পারি, কিন্তু আমি তাকে বলবো বিজয়ী ভব। আমার বিরুদ্ধে সে লড়ছে, আমি বলবো বিজয়ী ভব। আমি তাকে বলতে পারি ভালো হও, সুস্থ থাকো, বড় হও, সব ঠিক আছে। তার মানে উনি জানেন তন্ময় ভট্টাচার্য যে আমি জিতবো না, তাই জন্য সায়ন্তিকাকে বিজয়ী ভব বলে জিতিয়ে দিই। এটা তো প্রমাণ করে দেয় যে সায়ন্তিকার অরিজিনাল ড্যামি হচ্ছে তন্ময় ভট্টাচার্য। ঠিক যেরকমভাবে সৌগত রায়ের অরিজিনাল ড্যামির নাম সুজন চক্রবর্তী, বরানগরে সায়ন্তিকার অরিজিনাল ড্যামি প্রার্থীর নাম তন্ময় ভট্টাচার্য। ওখানেও লড়াইটা হচ্ছে তৃণমূলের আসল প্রার্থী সায়ন্তিকার সঙ্গে তৃণমূলের ড্যামি প্রার্থী তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে সজল ঘোষ, বিজেপির প্রার্থী সজল ঘোষই জিতবে। একদম শেষ দুটো প্রশ্ন, যেটা হচ্ছে যে সুজন চক্রবর্তীকে আপনি বারবার বলছেন ডামি প্রার্থী, মানুষ হিসাবে বা রাজনীতি হিসাবে আমি ওনাকে কত নম্বর দেবেন বা আপনার বিশ্লেষণ? না, ব্যক্তিগতভাবে আমি সুজনবাবুর বিরুদ্ধে কিছু বলি। সুজনদা পুরনো রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মী। আমি একসাথে দুজনে বিধায়ক ছিলাম। আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভীষণ ভালো। সুজন চক্রবর্তীকে আমি খারাপ লোক কেন বলতে পারি? কিন্তু সুজন চক্রবর্তীর এবারকার যে অ্যাক্টিভিটিস লোকে সন্দেহ করছে। যাদবপুরে সুজন চক্রবর্তী, যাদবপুর ওনাকে সাংসদ বানিয়েছে, সে জায়গায় উনি হেরেছেন, ঠিক আছে। তাহলে সেই যাদবপুর ছেড়ে দমদমে এলেন কি কারণ? এমন তো নয় যে ওনাদের আগে বিজেপি ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে দিয়েছে, শিলভদ্র দত্ত ক্যান্ডিডেটটা খুব পচা ক্যান্ডিডেট হয়েছে, আমি যাই গিয়ে জিতে যাবো, সে তো নয়। ওনাদের ডিক্লারেশনের পর বিজেপি ডিক্লেয়ার করেছে। বিজেপি দুটো প্রার্থীকে দেখে নিয়েই ডিক্লেয়ার করেছে তার প্রার্থী, কারণ বিজেপি কনফিডেন্ট এবারকার ভোটটা নরেন্দ্র মোদীর ভোট। মানুষ ভোট দেবে নরেন্দ্র মোদীকে। হ্যাঁ, প্রার্থীর হয়তো ফেস ভ্যালু ভালো থাকলে, প্রার্থীর সম্বন্ধে মানুষের ধারণা ভালো থাকলে কিছুটা হয়, কিন্তু এবারকার ভোট নরেন্দ্র মোদীর ভোট। তাই সুজন চক্রবর্তী যাদবপুর থেকে এখানে চলে এসছে। যদি মিলিত শক্তি দিয়ে আটকানো যায় বিজেপিকে, সে আশা পূর্ণ হবে না, বিজেপি জিতবে।